আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মিয়া ভাই টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফরহাদ। অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করলেন। এর ফলে এতদিন ধরে যারা এই সরকারকে ক্ষমতায় দীর্ঘায়িত করার জন্য বিভিন্নভাবে অভিযুক্ত করেছিলেন, তারা এবার হয়তো আর সেই অভিযুক্ত করার সুযোগ পাবে না ভাই। এদিক থেকে এই সরকারের জন্য এটি স্বস্তিদায়ক হয়ে উঠছে। যারা এটা নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছিল, তাদের জন্য এটি অস্বস্তিকর, কারণ তাদের হাত থেকে একটি পুরো অস্ত্র ছুটে গেল ইতিমধ্যে। মূলত এই সরকারের বিরুদ্ধে যত ধরনের অভিযোগ হোক না কেন, তার কেন্দ্রবিন্দু ছিল এই সরকার তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়। এই জন্য তারা নির্বাচন দিতে চায় না। নির্বাচন বিলম্ব করার জন্য যারা কথা বলে যাচ্ছেন, তাদের উদ্দেশ্য যে ভালো নয়, একথাও কিন্তু বিভিন্ন মহল থেকে বিভিন্নভাবে বারবার বলা হচ্ছিল। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা দেখছি যারা নির্বাচনকে পিছিয়ে দিতে চাচ্ছে, তাদের মূল উদ্দেশ্য কি ছিল জানেন? এই দেশের একটি গুণগত পরিবর্তন, এবং সেই পরিবর্তনটি কাঠামোগতভাবে যাতে হয়, পরিবর্তন হয়, এর মধ্য দিয়ে নির্বাচন যেভাবে প্রশ্নবিদ্ধ করার সুযোগ সুবিধা থাকবে, একই সাথে দেশের প্রশাসন এবং রাজনৈতিক দলগুলো জনগণের স্বার্থ রক্ষার বাধ্য হবে। কালোবাজারি বন্ধ হবে, সিন্ডিকেট ব্যবসা বন্ধ হবে, জনগণের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া বন্ধ হবে। সেই প্রত্যাশা থেকে মানুষ দ্রুততম সময় নির্বাচন করার বিপক্ষে অবস্থান নিচ্ছিল। তাদের এই অবস্থানকে অনেক বিকৃতভাবে উপস্থাপন করে সরকারের উপর বিভিন্নভাবে কথা বলতে শুরু করে। তো নির্বাচনের জন্য চাপ প্রয়োগ করে আসছিল, এবং যারা এই চাপ প্রয়োগ করে আসছিল, তাদের অন্যতম প্রধান শক্তি হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি। বাংলাদেশ বিএনপি দলের মাঠ পর্যায়ে নেতাকর্মীরা নানা ধরনের ব্যঙ্গ বা বিদ্রোহ করে সরকারের উপর এক ধরনের চাপ প্রয়োগ করছিল। সেই সব চাপের পরিপ্রেক্ষিতে হোক না কিংবা পূর্ব পরিকল্পনা অংশ হিসাবে হোক, শেষ পর্যন্ত 2026 সালে ফেব্রুয়ারি মাসের নির্বাচন সময় ঘোষিত হয়েছে। এই প্রসঙ্গে বিএনপি এবং তার শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে বারবার যে অভিযোগটি উত্থাপন করা হচ্ছিল, সেটি হচ্ছে এই সময় নিয়ে নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করা এনসিপি তাদের নির্বাচনের মাঠ ঘোষাতে চায়। এই নির্বাচনের পিছনের দাবি কেবল যে এনসিপি ছিল তাও নয়, এই নির্বাচনের পিছনের দাবি অনেকেরই ছিল। তার মধ্যে অন্যতম হচ্ছে জামাত ইসলামী। এই জামাত ইসলামী যদি বলা হয় যে তারা মাঠ ঘোষণার জন্য নির্বাচন পিছোতে চায়, তাহলে সেটি একেবারেই মিথ্যা। সেটা কিন্তু জামাত ইসলামী ইতিমধ্যে প্রমাণ করছে। কারণ সবার আগে তারা দেশের বিভিন্ন সংসদীয় আসনে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছেন। তাদের এই প্রার্থী নিয়ে দলের মধ্যে কোনো ধরনের ক্ষোভ অশান্তির খবর আমরা জানি না, জানতে পারিনি এখনো পর্যন্ত, জানার কথা নয়। কেননা তাদের সাংগঠনিক কার্যক্রম এতটাই সুশৃঙ্খলাবদ্ধ যে সেখানে এই ধরনের ঘটনা সম্ভাবনা খুবই কম। হয়তোবা মনে মনে কেউ অসন্তুষ্ট হতে পারে, কিন্তু সেটি প্রকাশ করার মতন অবস্থা জামাত ইসলামের সাংগঠনিক কাঠামোর মধ্যে নেই। পক্ষান্তরে বিএনপি কি সেটা পেরেছে? যত দ্রুত নির্বাচন হবে তত বেশি সংকট হবে। বিএনপি এবং বিএনপির মূলত এখন সেই সংকটের মূল রাস্তা এসে পড়েছে। বিএনপি তারা এতদিন যে নির্বাচনের জন্য এই কথা বলে আসছে, সেই নির্বাচনে সেই তাদের জন্য গোলা ফাঁস হয়ে উঠতে পারে। এই বিষয়টা তারা ভেবেছিলেন কিনা জানি না, তবে আগামীতে আমরা হয়তো একে একে সেই দৃশ্যগুলো দেখতে পারবো। এক বাড়ির সাথে যখন আরেক বাড়ির দ্বন্দ্ব থাকে, তখন প্রতিটি বাড়ির সদস্যরা কিন্তু ঐক্য থাকে। যখন সেই ধরনের দ্বন্দ্ব ঘটে যায় কিংবা একটি শক্তির সাথে আরেকটি শক্তির যুদ্ধ, যখন একটি শক্তি পরাজিত হয়, তখন কিন্তু ধীরে ধীরে বিভাজন তৈরি হতে থাকে। তাদের যে ঐক্য, সেই বন্ধ, সেটি কিন্তু ক্রমশ আলগা হতে থাকে। এক সময় তারা ঐক্য চোরাবালিতে ডুবে যায়। ঠিক একই অবস্থান দেখছি এখন আমাদের বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাগুলোতে। শেখ হাসিনার বিরুদ্ধে যে রাজনৈতিক দলগুলিতে একত্র হয়েছিল, আন্দোলন করেছিল, কিংবা জুলাইয়ের বিপ্লবে শক্তিশালী একত্রিত হয়ে অংশগ্রহণ করেছিলেন, এখন কিন্তু তারা নানাভাবে বিভক্ত। তাদের মধ্যে কিন্তু সেই ঐক্য নেই। যদিও ভারত এবং তার গোয়েন্দা সংস্থার পাশাপাশি আওয়ামী লীগের দেশ এবং বিদেশে থাকা নেতাকর্মীরা এই সরকার এবং দেশের বিরুদ্ধে নানা ধরনের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে, কিন্তু প্রকাশ্য তারা কোনো কার্যক্রম করতে পারছে না বলে এদেশে এখনো অস্থিতিশীল পরিস্থিতি ঘটাতে পারছে না। তারা কিন্তু চেষ্টা করেই যাচ্ছে, অনবরত চেষ্টা করেই যাচ্ছে। আমরা দেখছি আবার এদেশে সেই 71 বয়ান ফেরি করে বিদেশে কোনো রাষ্ট্র স্বার্থ হাসিল করবে কিনা। যারা দীর্ঘদিন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিপক্ষে ছিলেন, সেই বিএনপি কিন্তু সম্প্রতি তার সুর বদলাতে শুরু করেছে। তারা বুঝতে শুরু করেছে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হলে তারাও এদেশে নিরাপদ নয়। এদিক থেকে আমরা বলতে পারি বিএনপির চেয়ে ইনকিলাব মঞ্চ এনসিপি অনেক দূরদর্শিতা পরিচয় দিয়েছে। তারা বুঝতে পেরেছিল এই আওয়ামী লীগ এদেশে থাকলে কি কি ধরনের সংকট সৃষ্টি হতে পারে, এবং সেই সংকটটি সৃষ্টি হইতো কিংবা গোপালগঞ্জে দেখেন নাই ঘটনাটা, কিন্তু গোপালগঞ্জের ঘটনা দেখে আপনারা বুঝতে পেরেছেন এই ভাড়াটিয়া যে প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে তাদের মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে। যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ না হতো, তাহলে কিন্তু এদেশে আবারও
1994-95 সালের মতন একটি অস্থিতিশীল বিশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে যাইত। কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয় সেই রাস্তাটা অনেক অংশ বন্ধ হয়ে গেছে। এখন আওয়ামী লীগ চাইবে অন্য ব্যানারের এদেশে তাদের কার্যক্রম চালাতে, আওয়ামী লীগ চাইবে আবার এদেশে তাদের রাজত্ব প্রতিষ্ঠিত করতে। সেই ক্ষেত্রে যদি অন্য দল ঐক্য না থাকে তাহলে তার পরিণতি যা হবার তাই হবে। এই সংকটে সবচেয়ে বড় ভূমিকায় যারা রয়েছে তারা হচ্ছে বিএনপি। তাদের জন্য এখন প্রত্যাশা অনুযায়ী নির্বাচনের তারিখ ঘোষিত হয়েছে এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে তারা নিশ্চয়ই বুঝবে কত ধানে কত চায়। আমরা সেই দিনের অপেক্ষায় রইলাম। সেই দিন বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে ফেব্রুয়ারি নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে কিনা, এই নির্বাচনের একটি অনিশ্চিত অবস্থায় পতিত হবে এবং তার দায় তখন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের উপর পড়বে না বা চাপানো যাবে না। একটি মহল নির্বাচনকে বিলম্ব করে তারা তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করছে, সেই দায় তখন কিন্তু একান্তভাবে এসে পড়বে বিএনপির উপরে পড়বে। পাশাপাশি কিছুটা দায় হয়তো জামাত ইসলামের উপরে থাকতে পারে। কারণ আমরা জানি আওয়ামী লীগের আমরা যে দোষে দোষিত করেছি যে তারা একতরফা নির্বাচন করে ক্ষমতায় টিকে আছে, এখন কিন্তু পরিস্থিতিটা সেই দিকে দাঁড়াতে যাচ্ছে। বিএনপির কোন্দল হচ্ছে তাদের একটি সংকট, তাদের উপর সংকট হচ্ছে বিএনপির মাঠে তাদের প্রতিদ্বন্দ্বীর অভাব। ইতিমধ্যেই এনসিপি কিন্তু তাদের নিবন্ধন পায় নাই, সুতরাং তারা যদি নির্বাচনের আগে এই নিবন্ধন না পায় তাহলে কিন্তু তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এদিকে আবার জাতীয় পার্টি কোণঠাসা হয়ে আছে, তাদের পরোক্ষ কার্যক্রম এখন অনেকটাই বন্ধ। অন্যদিকে হেফাজত ইসলাম এখনো পর্যন্ত কোনো নির্বাচনে অংশগ্রহণ করার মতন রাজনৈতিক দল হয়ে ওঠেনি। এছাড়াও চরমনাই পীর সাহেব যে রাজনৈতিক দলটা, যদিও নির্বাচনে পিআর পদ্ধতি চালু না হয় তাহলে তাদের পক্ষে নির্বাচনে আসা অসম্ভব হয়ে যাবে। তাহলে বিএনপির একমাত্র প্রতিদ্বন্দ্বী হওয়ার সম্ভাবনা রয়েছে জামাত ইসলামী এবং রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনে বয়কট করে, এই পরিস্থিতি নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না, তাহলে বিএনপি কিভাবে একাই নির্বাচন করতে পারবে? হয়তোবা পারবে, কিন্তু সেটি তো গ্রহণযোগ্য হবে না। তাহলে এটি তাদের দ্বিতীয় সংকট। তাহলে এই নির্বাচনের মাঠে সংকটের মোকাবেলা করবে বিএনপি। আগামী নির্বাচনে অনুষ্ঠিতের মতো পরিবেশ হবে কিনা আমরা সেটি দেখার অপেক্ষায় রইলাম। এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।